বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব রেওয়ামিল। রেওয়ামিল নিয়ে দুইটা ক্লাস আসবে, আজকেরটাই প্রথম এবং মেইন ক্লাস, যেখানে আমরা রেওয়ামিলটা শিখব। তো রেওয়ামিল শেখার জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে। আমি আমার প্রত্যেকটা ক্লাসেই এই জিনিসটা নিয়ে আলোচনা করি। তোমরা যদি এই বিষয়টা শিখতে পারো তাইলে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের একদম 95% শিক্ষা ফেলাইতে পারবা। দেখো এইখানে যে জিনিসটা আছে একটু খেয়াল করে দেখার চেষ্টা করো। ডেবিট এবং ক্রেডিট, কি ডেবিট হবে? সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে। দায় মালিকানা সত্ত্ব আয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে। আবার দায় মালিকানা সত্ত্ব আয় যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে, আর সম্পদ এবং ব্যয় যখন হ্রাস পাবে তখন ক্রেডিট হবে। এতটুকু বুঝতে পারলে এবার আমরা রেওয়ামিলে আগাইতে পারি। দেখো, রেওয়ামিলের ছক এই রকমের হয়, যেখানে প্রতিষ্ঠানের নাম রেওয়ামিল এত সালের এত তারিখের, ঠিক আছে। তারপরে রেওয়ামিলের ছকটা ক্রমিক নং, যেখানে 1, 2, 3 এইভাবে সিরিয়াল বাই লিখে যাইতে হয়, অথবা যদি হিসাবের কোড নং থাকে তো কোড নং লিখতে হয়। তারপরে হচ্ছে বিবরণ, এই বিবরণের ঘরে হিসাবের নামগুলো লিখতে হয়। তারপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এইটা বেসিক্যালি ফাঁকা থাকে, তো এইখানে মূলত হিসাবটা কোন খতিয়ান পৃষ্ঠায় ছিল ওই পৃষ্ঠা নম্বর এইখানে লেখা হয়, যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি হইলে সহজে ওইটা খুঁজে বের করা যায়। তারপরে হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে ডেবিট টাকার ঘরে টাকার অঙ্কটা লেখা হয়, অথবা যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট টাকার ঘরে টাকার অঙ্কটা লেখা হয়। এখন এই ছক সহ যাবতীয় সবকিছু তোমরা এমনিতেই জানো, তো কথা হচ্ছে যে কি ডেবিট হবে এবং কি ক্রেডিট হবে, এইটাই মূলত সমস্যা। তো এইটার সলিউশনটাই এইখানে দেওয়া আছে। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় মালিকানা সত্ত্ব এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। তো যে কোনো প্রকার সম্পদ, যেমন ক্রমিক নং 1 যদি আমাদের মনে করো দেওয়া আছে যে নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব দেয়া আছে 50,000 টাকা। তো নগদান হিসাব যেহেতু একটা সম্পদ, সুতরাং এইটা হবে ডেবিট। 50,000 টাকা হবে ডেবিটের ঘরে। এই যে 50,000 টাকা নগদান হিসাব, 50,000 টাকা ডেবিটের ঘরে। তারপরে যদি হয় আসবাবপত্র হিসাব, মনে করো ক্রমিক নং 2 আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাবও এক প্রকার সম্পদ, সুতরাং এইটাও হবে ডেবিটের ঘরে। মনে করো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। ওকে, তো এইটা জাস্ট বোঝানোর জন্যই আমি লিখছি। তো আমাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সম্পদ যখন বৃদ্ধি পাবে বা সম্পত্তির যত হিসাব আছে ওইগুলা ডেবিট হবে। তারপরে ব্যয়ের হিসাবগুলোও ডেবিট হবে। যেমন মনে করো ক্রমিক নং 3 দেওয়া আছে বেতন, বেতন হিসাব। এখন বেতন যেহেতু একটা ব্যয় বা খরচ, সুতরাং এইটাও ডেবিট হবে। মনে করো 10,000 টাকা, ঠিক আছে। তারপরে এই যে আসবাবপত্র বা যে কোনো কিছুর অবচয়, এই অবচয় এক প্রকার খরচ, এই জন্য এই যে অবচয়টাও ডেবিট হয়। অবচয়, অবচয়ও কি হয়? ডেবিট হয়। মনে করো 5,000 টাকা, ঠিক আছে। যাই হোক, তো আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট হয়। তারপরে হচ্ছে ক্রেডিট হয় কোনগুলা? ক্রেডিট হইবে হচ্ছে দায় মালিকানা সত্ত্ব আর আয়। এখন দায় মালিকানা সত্ত্ব আর আয় কোনগুলা? মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের মূলধন, আর দায় তো যে কোনো প্রকার দায়। যেমন মনে করো তোমার 5 নম্বরে আছে বকেয়া বেতন, বকেয়া বেতন, বেতন এটা এক প্রকার দায়, সুতরাং এটা হবে ক্রেডিট। মনে করো 20,000 টাকা, 20, 1, 2, 3। সিম্পল বিষয়গুলো আসলে, ঠিক আছে। আচ্ছা, তো আমি বোর্ডটা একটু ক্লিন করি, তারপরে পরবর্তী বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তো বেসিক জিনিসগুলো বুঝতে পারলে এবার আমরা একটু কমপ্লিকেটেড জটিল জিনিসগুলোর হাত দেব, যেখানে আসলে তোমাদের সমস্যা হয়। সেগুলো কোনগুলো? ওই যে কুড়িন সঞ্চিতি, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এইগুলা, ঠিক আছে। তো প্রথমে এই যে রেওয়ামিল তৈরি করার সময় কিছু বিষয় বিবেচনায় রাখতে হয় আমাদের, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে যদি তোমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুটোই দেওয়া থাকে, তবে সেখান থেকে প্রারম্ভিক মজুদ রেওয়ামিলে আসবে এবং সেটা ডেবিট হবে। সমাপনী মজুদ রেওয়ামিলে আসবে না। কিন্তু যদি
তোমাদের হিসাবের ভিতরে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় এই নামে যদি কোনো হিসাব থাকে, তখন প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, তখন সমাপনী মজুত পণ্য আসবে এবং সেটাও ডেবিটই হবে। তো এই যে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় যে নামই বলো, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে চেনো। এটা কি জানো, ওই যে তোমাদের বিশদ আয় বিবরণী আছে না, সেই বিশদ আয় বিবরণীতে আমরা নিট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় করে তারপরে আমরা মোট লাভ নির্ণয় করি। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এইটাই এই বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে মণিহারি হোক বা সম্ভার হোক, যে নামে হিসাবটা থাকুক, মণিহারির সবসময় প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে আসে, সমাপনী উদ্ধৃত্ত রেওয়া মিলে আসে না। আর মণিহারির প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলের ব্যয় হিসাবে ডেবিট দিকে লেখা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কোনো প্রকার হাতে নগদ, দেনাদার, প্রাপ্য হিসাব, এগুলো হচ্ছে সম্পদ, এগুলো সবসময় ডেবিট হয়। তারপরে তোমার প্রদেয় হিসাব বা পাওনাদার, এগুলো হচ্ছে দায় সবসময় ক্রেডিট হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ক্রয় ফেরত আর বিক্রয় ফেরতের বিষয়টা। দেখো, ক্রয় ফেরত হচ্ছে ক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানের ব্যয় হয়, যখন আমরা ক্রয় করি তখন আমাদের একটা খরচ সৃষ্টি হয়। তো ক্রয় ফেরত করলে খরচ কমে যায়, খরচ হ্রাস পায়। সুতরাং খরচ বা ব্যয় হ্রাস পাইলে সেটা ক্রেডিট হয়, এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট হয়। তাই ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট সাইটে লেখা হয়। আর বিক্রয় হচ্ছে একটা আয়, সুতরাং বিক্রয় যদি ফেরত হয় সুতরাং আয় হ্রাস পায়। আর এই যে আয় যদি হ্রাস পায় তাইলে সেটা হয় ডেবিট। সুতরাং বিক্রয় ফেরত রেওয়া মিলে আসে এবং সেটা হয় ডেবিট। তারপরে হচ্ছে সম্পদের দ্বারা সৃষ্ট যে কোনো প্রকার সঞ্চিতি, যেমন কুঋণ সঞ্চিতি বা সন্দেহজনক দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেই নামই বলুক না কেন। তারপর হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য হিসেবের বাট্টা সঞ্চিতি, এই ধরনের দেনা অর্থাৎ সম্পদের থেকে সৃষ্ট যে কোনো প্রকার সঞ্চিতি সেটা হয় ক্রেডিট। সম্পদের দ্বারা সৃষ্ট যে কোনো প্রকার সঞ্চিতি হবে ক্রেডিট। তারপরে হচ্ছে দায়ের দ্বারা সৃষ্ট সঞ্চিতি। প্রথমত, হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দায়ের দ্বারা কোনো প্রকার সঞ্চিতি সৃষ্টি করতে হয় না, কিন্তু যদি তোমাদের হিসাবে একটু ট্রিকি কোশ্চেন হিসাবে দিয়ে দেয়, যে মনে করো পাওনাদার একটা দায়, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এই যে দায়ের দ্বারা সৃষ্ট সঞ্চিতি সেইটা আবার ডেবিট হবে। তারপরে তোমাদের বিভিন্ন ধরনের হিসাব, যেমন বাট্টা, সুদ, কমিশন, এইগুলা প্রদত্ত নাকি প্রাপ্ত এটা যদি লেখা না থাকে তখন সেগুলো প্রদত্ত ধরিয়া, অর্থাৎ একটা ব্যয় ধরিয়া রেওয়া মিলে ডেবিট দিকে লিখতে হবে। অর্থাৎ হিসাবে যদি এইগুলার প্রদত্ত হয়েছে না প্রাপ্ত হয়েছে এটা লেখা না থাকে তখন এটা ডেবিট হবে প্রদত্ত ধরিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বিক্রয় খতিয়ানের জের, সেটা হচ্ছে দেনাদার, আর দেনাদার হচ্ছে সম্পদ, সুতরাং এটি হবে ডেবিট। আবার ক্রয় খতিয়ানের জের বা ক্রয় খতিয়ানের উদ্ধৃত্ত, সেটা হচ্ছে পাওনাদার হচ্ছে দায়, সুতরাং এইটা হবে ক্রেডিট। বিক্রয় খতিয়ানের জের হয় ডেবিট আর ক্রয় খতিয়ানের জের হয় ক্রেডিট। আচ্ছা, তো এই বিষয়গুলা যখন মাথায় রেখে তুমি রেওয়ামিল করবা তখন তোমার রেওয়ামিল এমনিতেই মিলে যাইবে। আর একটা জিনিস, মূলধন সবসময় ক্রেডিট হয়, উত্তোলন এক প্রকার খরচ, তাই উত্তোলন সবসময় ডেবিট হয়। এই বিষয়গুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা রেওয়ামিল ইজিলি করতে পারবা। আর তারপরও যদি তোমাদের রেওয়ামিল না মিলে তখন তোমরা একটা অনিশ্চিত হিসাব লেখা একদম শেষে যেই সাইডে টাকা কম আসছে, যেমন মনে করো আমরা তো রেওয়ামিল দুই পাশ যোগ করি, তারপর মনে করো যোগ করার পর যদি দেখা যায় ক্রেডিট সাইডে টাকা কম আসছে তাহলে ক্রেডিট সাইডে টাকাটা লিখবা একটা অনিশ্চিত হিসাব লেখা। আর যদি ডেবিট সাইডে টাকা কম আসে তাহলে সেই যত টাকা কম আসছে সেই টাকাটা ডেবিট সাইডে লেখা, তারপর অনিশ্চিত হিসাবে নাম দিয়ে সেই টাকাটা ডেবিট সাইডে লিখবা, তারপরে দুইটা হিসাব মিলিয়ে দেবা। অনেক সময় এই ধরনের ট্রিকি কোশ্চেন করে টিচাররা, তবে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের অনিশ্চিত হিসাবওয়ালা কোশ্চেন বেশি আসে না। সুতরাং তোমরা চেষ্টা করবা যতটা সম্ভব স্বচ্ছভাবে একটা রেওয়ামিল প্রস্তুত করার। আর আজকের ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল হয় একটুও, তবে এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো। আর আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।